হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম কমরেড। এক্সাম কমরেডের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসে এই ইউটিউব সেশনে মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষার ডেসক্রিপটিভ পার্ট নিয়ে আলোচনা করছি। তোমরা এর আগের যে বাংলা ক্লাস হয়েছে সেখানে দেখেছো আমরা সংবাদভিত্তিক প্রতিবেদন নিয়ে কথা বলেছি। আর সেখানেই আমি তোমাদের বলেছিলাম যে প্রতিবেদন আরেক ধরনের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। এখন আমি তোমাদের সাথে কথা বলবো আজকে আমাদের আজকের বিষয় সম্পাদকীয় প্রতিবেদন বা এডিটোরিয়াল রিপোর্ট। তা আমরা সম্পাদকীয় প্রতিবেদনে যাওয়ার আগে তোমাদের একটু জানিয়ে দিতে চাই, যারা আজকেই এই ক্লাসে প্রথম জয়েন করলে তাদের জন্য এক্সাম কমরেড ইউটিউব চ্যানেলে তোমরা ফ্রিতে ডেসক্রিপটিভের ব্যাচ পেয়ে যাচ্ছ। আমাদের যেমন এই প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট শিডিউল অনুযায়ী ক্লাস হচ্ছে, তোমরা এই ক্লাসের শিডিউল পেয়ে যাবে কোথায়? যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা পাবে, একবার দেখে নাও সেখানে। আর এখানে ডেসক্রিপটিভ ব্যাচে প্রত্যেকটা টপিকে কিন্তু আলাদা করে আলোচনা হবে। এর সাথে সাথে যদি তোমরা মনে করো যে তোমাদের প্রস্তুতিকে আরও একটু ভিন্নতর মাত্রায় নিয়ে যেতে চাইছো, সেক্ষেত্রে যেহেতু ডেসক্রিপটিভ পোর্শন, হোমওয়ার্ক চেকিং, খাতা দেখা এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তার জন্য তোমরা ডেসক্রিপটিভের দুটো ব্যাচ রয়েছে, একটা অনলাইন পেড ব্যাচ আর একটা হচ্ছে অফলাইন। অফলাইন ক্লাসটা হচ্ছে বেলঘরিয়ায়। এই ব্যাচেও তোমরা জয়েন করতে পারো। তার জন্য স্ক্রিনে যে ফোন নাম্বার দেখা যাচ্ছে এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও। অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচেই হোমওয়ার্ক চেকিং এবং খাতা দেখা হবে, এবং তার জন্য কি করতে হবে না করতে হবে এই ফোন নাম্বারে ফোন করলেই তোমরা জানতে পারবে। তাহলে এগুলো যেমন থাকছে, তার সঙ্গে আমাদের কিন্তু ইউটিউব সেশন রেগুলার বেসিসে থাকছে। তাহলে চলো আমরা আজকের টপিকে চলে যাই, সম্পাদকীয় প্রতিবেদন রচনা। আমরা কি বলেছি? আরেক ধরনের প্রতিবেদন কি ছিল? সাধারণ প্রতিবেদন, বা তাকে বলা হচ্ছে সংবাদ ভিত্তিক প্রতিবেদন। তাহলে এই প্রতিবেদনে আমরা কি দেখেছি? মূলত ঘটনার বর্ণনা বা ডেসক্রিপশন থাকে। সম্পাদকীয় প্রতিবেদনে কি থাকে? বিশ্লেষণ। আসলে আমাদের চারপাশের যে সমাজ, এই সমাজে প্রত্যেকটি মানুষের একাধিক অবস্থান আছে। কিরকম একাধিক অবস্থান? আমাদের প্রত্যেকের একটা রাজনৈতিক অবস্থান আছে, আমাদের অর্থনৈতিক অবস্থান আছে, সাংস্কৃতিক অবস্থান আছে। ফলে একজন মানুষকে সমাজের সাথে নানাভাবে তাকে ইন্টারঅ্যাক্ট করতে হয়, যে কারণে সমাজের বয়ে চলা যে ঘটনাগুলো, সেটা অর্থনৈতিক ঘটনা হতে পারে, সামাজিক হতে পারে, সেগুলো নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে। আর জনমানসে যে ঘটনাগুলো জনমানসকে প্রভাবিত করে, সেগুলো নিয়ে কিন্তু মিডিয়া সবসময় আলোচনা করবে, এটাই কাম্য, এটাই কাঙ্ক্ষিত বিষয়। এবং সেটা হয়েও থাকে, কিছুটা যে হয় না এমনটা তো নয়, সেটাই হয়। ফলে সম্পাদকীয় প্রতিবেদন হচ্ছে আমাদের চারপাশে বয়ে চলা জীবনে যেগুলো সবথেকে বার্নিং ইস্যু, সবথেকে জ্বলন্ত সমস্যা, সেগুলো একটা খবরের কাগজের সম্পাদকীয় পেজে আসে। কেমন? যেমন দেখো, আজকে সম্পাদকীয় প্রতিবেদন খবরের কাগজে যেটা লেখা হচ্ছে, তুমি দেখবে কালকে পাল্টে যাচ্ছে। হয়তো পরপর কয়েকদিন একই টপিক নিয়ে ভিন্ন ভিন্ন সম্পাদকীয় প্রতিবেদন হচ্ছে, মানে একই ঘটনা নিয়ে, কিন্তু নেক্সট উইকে, পরের সপ্তাহে দেখবে সম্পূর্ণ অন্য ঘটনা নিয়ে। কেন? আসলে আমাদের সমাজ জীবনটা এতটাই ডায়নামিক, এত গতিশীল। আজকে যেটা আমাদের কাছে খুব প্রায়োরিটি বিষয় হিসেবে, কালকে হয়তো সেটা এতটা প্রায়োরিটি পাচ্ছে না, পিছনের সারিতে চলে যাচ্ছে। নিজেরা ভাবো না, আমরা এখন যে সময়ে দাঁড়িয়ে আছি, বছরের প্রায় শেষ প্রান্তে, যে মুহূর্তে এই ক্লাসটা আমি রেকর্ড করছি, তখন 2024 প্রায় শেষ হতে চলেছে। আমরা বেশ কয়েক মাস আগে, পুজোর আগে, যে ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল আমাদের রাজ্য,
আমরা ব্যস্ত ছিলাম। এখন তো সেই বিষয় নিয়ে কথা হচ্ছে খুব কম, অনেকটা সীমিত হয়ে গেছে। অথচ নতুন ঘটনা উঠে এসছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমাদের ভারতীয় উপমহাদেশ, সবচেয়ে বলা ভালো একটা সাবকন্টিনেন্ট, সেই সাবকন্টিনেন্টের নানা ধরনের অসহিষ্ণুতা, মানুষকে তার বিশেষত ধর্মীয় পরিচয়ে জাজ করা, তাকে কেন্দ্র করে দুটো দেশের কূটনৈতিক সম্পর্ক, ইভেন কখনো কখনো দুর্ভাগ্যজনকভাবে তার ইম্প্যাক্ট পড়ছে আমাদের ব্যক্তি জীবনে। তো এই নিয়ে একটা খুব অন্য ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। তাহলে এখন সম্পাদকীয় প্রতিবেদন যে কোনো কাগজের এটাই বিষয়। আবার চলে যাক 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, নতুন বছর আসছে, 2025 সাল, নতুন কোনো ইস্যু আসবে, আবার নতুনভাবে আমাদের সামনে অন্য কোনো বিষয় চলে আসবে, সম্পাদকীয় প্রতিবেদন সেটা নিয়েই লেখা হবে। আসলে সম্পাদকীয় প্রতিবেদনে একটা মিডিয়া হাউস বা খবরের কাগজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবথেকে ভালো প্রকাশ পায়। দেখবে একই বিষয় নিয়ে 3টে কাগজ সম্পাদকীয় প্রতিবেদন লিখেছে, বাট 3টের অ্যাপ্রোচটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, তাহলে কারটা ঠিক কারটা ভুল? কারুরটা ভুল না, সবারটা ঠিক। আসল বিষয় হচ্ছে পার্সপেক্টিভ। যে কোনো ঘটনাকে আমরা বিভিন্ন পার্সপেক্টিভে দেখি। তোমার পার্সপেক্টিভ তোমার কাছে ঠিক, আমার পার্সপেক্টিভ আমার কাছে ঠিক। তুমি তোমার পার্সপেক্টিভের সাপেক্ষে লজিক দিচ্ছ, আমি আমার পার্সপেক্টিভের সাপেক্ষে লজিক দিচ্ছি। ভুল কেউ নই। কিন্তু যেটা জরুরি বিষয়, আমি যেমন আমার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির সাপেক্ষে যুক্তি সাজিয়েছি বা সেই যুক্তির ওপর নির্ভর করে আমার দৃষ্টিভঙ্গি তৈরি করেছি, আমার যেন তোমার যে দৃষ্টিভঙ্গি তার প্রতি একটা শ্রদ্ধা থাকে। অর্থাৎ আমি যে ভাবনা চিন্তায় বিশ্বাস করি তার বাইরেও ভিন্নতর ভাবনা চিন্তার প্রতি শ্রদ্ধা থাকাটা খুব জরুরি বিষয়। আমি সেই পথের পথিক না হতে পারি, কিন্তু আমি যেভাবে ভাবি পৃথিবীতে সবাই সেভাবে ভাববেন না, এটাই স্বাভাবিক বিষয়। আমি কেন এতগুলো কথা বলছি সম্পাদকীয় প্রতিবেদন রচনার ক্ষেত্রে, তার কারণ হচ্ছে যখন একটা টপিককে নিয়ে তোমরা ডিল করবে সম্পাদকীয় প্রতিবেদনে, সেটা আমাদের চারপাশের বয়ে চলা জীবন থেকে নেওয়া। তো আমরা প্রত্যেকে একজন মানুষ, কেউ রোবট নই, এআই তো নই। ফলে আমাদের প্রত্যেকের সেই বিষয়ের প্রতি আবেগটা ভিন্ন ভিন্ন হবে। আমরা আমাদের আবেগ যুক্তি দিয়ে বিষয়টাকে উপস্থাপন করব বটে, কিন্তু তার সাথে ভিন্নতর যুক্তি যে আছে সেটাও কিন্তু উপস্থাপন করব। এক পক্ষ নয়, সব পক্ষের কথা থাকবে। যে কোনো বিষয়কে অনেকটা ডিপ রুটে গিয়ে দেখতে হবে এবং এর মধ্যে দিয়ে পরিপূর্ণভাবে একটা সমস্যা, সেই সমস্যার ইম্প্যাক্ট কি হচ্ছে, সমস্যার সমাধান কোন পথে হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা সম্পাদকীয় প্রতিবেদনটাকে তৈরি করব। আমাদের পরীক্ষায় যেটা তোমাদের আগের ক্লাসে বলেছিলাম, নির্দিষ্ট করে বলা নেই সিলেবাসে যে সংবাদ ভিত্তিক প্রতিবেদন নাকি সম্পাদকীয় প্রতিবেদন, বলা আছে ড্রাফটিং এ রিপোর্ট। তো আমরা এটার লেখাও একটু শিখে নিই। আচ্ছা, আমরা তাহলে এক্ষেত্রেও একটা প্রশ্নে চলে যাব। কি বলছে? দুর্নীতি ও শঠতা বর্তমানে ভারতীয় সমাজের এক গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠেছে। এই বিষয়ে একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন। দুটো শব্দ, দুর্নীতি, শঠতা। দুর্নীতি মানে আশা করি আজকে আর কাউকে আলাদা করে ব্যাখ্যা করে বোঝানোর দরকার পড়বে না। শঠতা হচ্ছে লোককে ঠকানো, ওই দুর্নীতিরই একটা আদার সাইড অফ দ্য কয়েন। এবার প্রথমেই প্রশ্নটা বোঝো, আমাকে হঠাৎ করে এই বিষয়টাকে নিয়ে লিখতে দিল কেন? আমাকে তো অন্য বিষয় নিয়েও লিখতে দিতে পারতো। আমাকে তো লিখতে দিতে পারতো বিশ্ব ফুটবলে ভারতের স্থান, দিল না কেন? তার কারণ হচ্ছে যে সময়টায় আমরা দাঁড়িয়ে আছি সেই সময়ে দাঁড়িয়ে এই বিষয়টা আমাদেরকে ভাবাচ্ছে। আমাদের সমাজ তাকে চালিত করছে। আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোতে
আঘাত হানছে হচ্ছে এই বিষয়টা। দেখো, দুর্নীতি কথাটা যখন বলছি, প্রথমেই আমাদের ইনস্ট্যান্ট রিয়াকশানে মনে হচ্ছে স্যার কি রাজনৈতিক দুর্নীতির কথা বলছেন? কেন যে কোনো ক্ষেত্রে রাজনৈতিক দুর্নীতি প্রসঙ্গ আসবে কেন? আসছে এই কারণে আমরা চোখের সামনে দেখছি তাই। না, এখানে কোনো রাজনৈতিক দলের প্রশ্ন হচ্ছে না, সিস্টেমের প্রশ্ন হচ্ছে, ব্যবস্থার। সেই ব্যবস্থায় আমি, তুমি, এ পলিটিক্যাল পার্টি, বি পলিটিক্যাল পার্টি, যে কেউ থাকতে পারে। একটা সিস্টেম গড়ে উঠছে এবং সেই সিস্টেমের ভিকটিম হচ্ছেন আমজনতা। তাহলে এই যে গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠেছে, কেন সমস্যা? একটা দেশ, তার মানুষ, তাকে চালনা করছে যে রাজনীতি, সেই রাজনীতি যদি করাপ্টেড হয়, তাহলে দেশের মানুষ গুড গভর্নেন্স, সুশাসন আশা করবে কি করে? এই কারণেই সমস্যা। তাহলে আমরা যখন এই সম্পাদকীয় প্রতিবেদনটা লিখব, আমরা এখানে খুব একটা ইনফরমেশন, ডেটা না দেওয়ারই চেষ্টা করব। দেওয়ার কোনো দরকার নেই। ইনফরমেশনের তো বিষয় এটা নয়। বিষয়টা হচ্ছে তুমি কিভাবে এই টপিকটাকে ডিল করছো, তুমি কি ভাবো এটা সম্পর্কে, তোমার চিন্তা ভাবনাটাকে বোঝার চেষ্টা করা হচ্ছে। তোমার ব্যাখ্যাটাই এখানে আসল কথা। প্রথমেই কি থাকবে? হেডিং। হেডিংয়ের ব্যাপারে আমরা সংবাদ ভিত্তিক প্রতিবেদনে যা বলেছিলাম এখানে একই কথা বলছি, শুধু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এই যে লাইনটা, দুর্নীতি ও সঠতা বর্তমানে ভারতীয় সমাজে এক গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠেছে। এই লাইনটাকে ডিটো কপি পেস্ট করে হেডিং করো না। এই লাইনটা থেকে বক্তব্যটা বুঝে নিয়ে একটু কাস্টমাইজ করো নিজের মতো। এখান থেকে আমরা আসলে কি বিষয় পেলাম? দেখো, এখান থেকে যেটা পেয়েছি আমরা হেডিংয়ে সেটাই রেখেছি। ভারতীয় সমাজে দুর্নীতি অশনি সংকেত। পূর্ণ বাক্য আছে? কমপ্লিট সেন্টেন্স আছে? নেই। তাহলে এক্ষেত্রেও আমরা কি বলছি? পূর্ণ বাক্যে হেডিং হবে না, হেডিং হবে কতগুলো শব্দ, খণ্ড বাক্যে। সেকেন্ড হচ্ছে, যখন তুমি সম্পাদকীয় প্রতিবেদন শুরু করছো, মনে করে দেখো আমরা সংবাদ ভিত্তিক প্রতিবেদনে বলেছিলাম নিজস্ব সংবাদদাতা, ক স্থান, একটা তারিখ দিয়েছিলাম। এখানে কিছু দেব না, এখানে প্যারাগ্রাফ করে লেখা শুরু করবে। তাহলে জাস্ট হেডিংটা দাও, প্যারাগ্রাফ করো। প্যারাগ্রাফ করে প্রথমেই মাথায় রাখো যেটা তোমাদের বললাম, আমাকে এই টপিকটা নিয়ে লিখতে দিচ্ছে কেন? তার মানে এই সময়ে দাঁড়িয়ে এই বিষয়টার একটা আলাদা প্রাসঙ্গিকতা আছে। এই বিষয়টার কোথাও চর্চা দরকার। কেন চর্চা দরকার? কারণ এই ধরনের দুর্নীতি, সঠতা নানা ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাহলে আমরা কি দেখছি এখানে? ভুয়ো সরকারি আধিকারিক, সম্প্রতি ভুয়ো সরকারি আধিকারিক থেকে শুরু করে ভুয়ো চিকিৎসকের খবর সংবাদ মাধ্যমে প্রায়শই জায়গা করে নিচ্ছে। সংবাদ মাধ্যম কেন, যদি আমরা বলি সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, সেখানেও আমরা দেখতে পাচ্ছি চেম্বার খুলে বসে আছেন, দীর্ঘদিন চিকিৎসা করেছেন, কিছু মানুষের দুর্ভাগ্যবশত মৃত্যু হয়েছে, অথচ তিনি চিকিৎসক নন। নিজেকে সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে আনডিউ অ্যাডভান্টেজ নিচ্ছেন, আদবেই তিনি সরকারি আধিকারিক নন। তাহলে এগুলো তো লোককে ঠকানো, দুর্নীতি, তার তো একটা রূপ, তাই না? মুশকিল হচ্ছে এই ধরনের কাজ যারা করেন তারা যদি কোনো জায়গা থেকে সাহস না পান, সমর্থন না পান, তাহলে এই কাজ করতে পারেন না। ফলে আমরা এই কথাটাকেই পরবর্তী লাইনে কি করলাম, কেন এই কথাটাকে অ্যানালিসিস করছি? দীর্ঘদিন ধরে যেভাবে এই সমস্ত মানুষ তাদের কার্যকলাপ চালিয়েছে, তাতে অশুভ রাজনৈতিক শক্তির সঙ্গে তাদের যোগাযোগের অভিযোগও উঠে এসেছে। রাজনৈতিক দল নয়, ভালো করে বুঝবে, অশুভ রাজনৈতিক শক্তি, একটা আঁতাত, একটা নেক্সাস। যদি সেই রাজনৈতিক সাপোর্ট না থাকে, তাহলে দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক লেভেলে দুর্নীতি করা সম্ভব না। সেটা আবারও বলছি, রাজনৈতিক দল বলে না, সিস্টেমটা সাপোর্ট করছে। তার ফলে কি হচ্ছে? ফলে ভারতীয় সমাজে
চিরাচরিত রাজনৈতিক দুর্নীতি ও সঠতার বিষয়টি বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আমরা নতুন করে আলোচনা কেন বলছি? একবার বলছি চিরাচরিত, আবার বলছি নতুন করে। তাহলে চিরাচরিত হলে তো ট্র্যাডিশনাল, নতুন করে কেন হবে? এই কারণেই দেখো, দুর্নীতি ব্যাপারটা এটা কিন্তু আমাদের সোসাইটিতে নতুন কিছু নয়, মানুষকে ঠকানোও নতুন কিছু নয়, কিন্তু এই মুহূর্তে যেন বিষয়টা আরো আরো অনেকটা অন্য মাত্রায় চলে যাচ্ছে। আসলে দেখো, আমরা এখানে সঠতার একটা দিক শুধু উল্লেখ করছি, আমাদের তো শব্দ সংখ্যার লিমিটেশন আছে। আমরা রিসেন্ট পাস্টে দেখছি না যে যে সমস্ত মানুষজন একটু অসচেতন বা বিষয়টা হয়তো ভালো করে বোঝেন না, তাদেরকে ভুল পথে চালিত করে ওই অনলাইনে ফ্রড করে তাদের ব্যাংকের টাকা সমস্ত কিছু সঞ্চয়কে এক নিমেষে শেষ করে দেওয়া হচ্ছে। এটাও তো সঠতা। সব কিছু তো রাজনৈতিক নয়, ইন্ডিভিজুয়াল। তাকে ধরার জন্য সাইবার ক্রাইম থেকে শুরু করে নানা রকম চেষ্টা চলছে। তার ফলে সব দিক থেকে বিষয়টা আমাদের ভাবাচ্ছে, অ্যালার্মিং। এই দুর্নীতি ও সঠতার উৎসে যেমন রয়েছে মানুষের অপরিমিত আকাঙ্ক্ষা এবং লোভ। কেন? আমি যদি দুর্নীতির পথে যাই, লোককে ঠকাই, আমি প্রচুর পরিমাণে সম্পদের অধিকারী হব, প্রচুর অর্থের অধিকারী হব। এই যে আকাঙ্ক্ষা, লোভ, সেই কারণেই মানুষ যাচ্ছে। এটা তো খুব বেসিক জায়গা। তেমনি আর একটা বিষয় আছে, সমসাময়িক অনিশ্চিত অর্থনৈতিক অবস্থাও একটি গুরুত্বপূর্ণ কারণ। এই যে অনিশ্চিত অর্থনৈতিক অবস্থা মানে রুটি রুজির প্রশ্ন, মানুষের কাজের অধিকার, তার ডাল ভাত খেতে হবে, তো তাকে তো বাঁচতে হবে, কিন্তু সেই অর্থে কর্মসংস্থানের জায়গাটা নানাভাবে পাল্টে গেছে। বিশেষ করে এখানে কন্ট্রিবিউট করেছে কে? একটা তো ভারতে বেকারত্বের হার যথেষ্ট বেশি, কোভিড পরিস্থিতি। 2020 সালে কোভিডের সময় থেকে আমরা একটা ভিন্নতর সমাজ, ভিন্নতর অর্থনৈতিক সিস্টেমের মধ্যে দিয়ে যেতে শুরু করলাম, এবং কোভিড চলে যাওয়ার পরে আজকে 2024-এর প্রায় শেষ লগ্নে দাঁড়িয়ে আমি এই ক্লাসটা রেকর্ড করছি। সেই সময়ে দাঁড়িয়েও কিন্তু আমরা পরিবর্তিত সমাজ ব্যবস্থার অংশ হিসেবেই করছি। একবার ভেবে দেখো, কোভিডের আগে আমরা অনলাইন ভিত্তিক পড়াশোনা বা ইত্যাদি এগুলো কি ভাবতে পেরেছি কখনো? পারিনি। কিন্তু হয়তো ছোট ছোট আকারে ছিল। আজকে ভাবছি একটা নতুন সিস্টেম তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেছে অলরেডি। এবং কোভিড একটা জিনিস দেখিয়েছে, সেই সময় বহু মানুষ রাতারাতি তাদের কাজের জগৎ থেকে বিচ্যুত হয়েছেন, রুটি রুজি প্রশ্নচিহ্নের মুখে পড়েছে, অর্থনৈতিক সংকট নেমে এসছে। তাহলে আগামী দিনে যদি আবার এই ধরনের কোনো ক্রাইসিস আসে, হাউ টু সারভাইভ, কি করে সারভাইভ করব? এই যে প্রশ্নটা, এই প্রশ্ন মানুষকে ভাবাচ্ছে, সবাইকে নয়, কিছু মানুষকে। আর তারও মধ্যে কিছু মানুষ ভাবছেন, তাহলে আগামী দিনে যদি আমাকে সারভাইভ করতে হয়, ঠিক আছে, আমি এই মুহূর্তে অত ন্যায় নীতির পথে চলতে হবে না, যা পারছি নিজের সঞ্চয় করি, আমার দিন চলে গেলেই হবে। এই চিন্তা ভাবনা নিয়ে তারা এগোচ্ছেন। ফলে এই কোভিড পরিস্থিতি কি করছে? অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিয়েছে। ফলে ন্যায়নীতি ও মূল্যবোধ, ভ্যালুজ তার পরোয়া না করে সমাজের এক শ্রেণীর মানুষ দুর্নীতিকে আশ্রয় করে অথবা মানুষকে ঠকিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টায় ব্যস্ত হয়েছে। সুতরাং আমরা সমস্যা উত্থাপন করব না, শুধু যখনই আমাদের একটা লেখা লিখতে হবে, সেই সমস্যার গভীরে গিয়ে তার রুট কজ ধরে আমরা এগোনোর চেষ্টা করব। কেন এক্স্যাক্টলি কেন এটা ঘটলো, এই বিষয়টাকেও আমরা কিন্তু সেখানে ডেফিনেটলি হাইলাইট করব। এইবার প্যারাগ্রাফ চেঞ্জ করে আমরা কি করছি? আমরা এর একটা প্রবেবল সলিউশন, একটা সম্ভাব্য সমাধান আগামী দিনে কোন পথে যেতে পারে সেটা আমরা উল্লেখ করছি। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে ভারতের মতো গণতান্ত্রিক দেশে সর্বপ্রথম দুর্নীতিমুক্ত স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। দেখো, আমরা গণতান্ত্রিক দেশের কথা বলছি। আমাদের দেশের
সিস্টেমটা ডেমোক্রেটিক, গণতান্ত্রিক। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত শাসক কেন্দ্র রাজ্য যেই হন না কেন তারাই আমাদের চালনা করেন। তাহলে ওই সিস্টেমটা যদি করাপ্টেড হয়, আমাদের মধ্যে তো সেই করাপশনের ছিটেফোঁটা এসে পড়বে। তাহলে সবার আগে করাপশন বা দুর্নীতি দূর করতে হবে কোথা থেকে? না, রাজনৈতিক ব্যবস্থা থেকে। স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে, একটা ঘা যদি ধীরে ধীরে গড়ে ওঠে, রাতারাতি তো সেটা থেকে মিটিয়ে ফেলা যাবে না। তাহলে রাতারাতি এই সমস্যা থেকে বেরোনো যাবে না। ফলে কি বলা হচ্ছে, সামাজিক এই ব্যাধি থেকে যেহেতু খুব সহজে রাতারাতি মুক্ত হওয়া সম্ভব নয়, তাই সাধারণ মানুষের সচেতনতাও কাম্য। কোনো একটি অন্যায্য সুবিধা লাভের জন্য আমি যদি কাউকে ঘুষ দিই, তাহলে কিন্তু আমি দুর্নীতিকে এনকারেজ করলাম। হ্যাঁ, আমি বেনিফিটেড হলাম, কাজটা আমার তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে ঘুরিয়ে আমি কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি। তাহলে আমজনতা যদি উল্টো প্রান্তে থেকে দুর্নীতি ঘটতে পারে বা ঘটে চলেছে এই রকম কোনো ঘটনাকে এনকারেজ না করেন, তাহলে যারা অপর এন্ডে আছেন তারাও কোনোভাবে উৎসাহিত হবেন না। সুতরাং শুধু সিস্টেমের দোষ দিয়ে লাভ নেই তো। আর বিশেষ করে গণতন্ত্রে যেহেতু তোমার আমার প্রতিনিধি যাচ্ছেন সেই আইনসভায়, সেটা যে কোনো আইনসভা হোক না কেন, তাহলে তারা তো আমাদেরকেই রিপ্রেজেন্ট করছেন। সুতরাং আমরা যদি মানসিকতায় এই করাপশন থেকে বেরিয়ে না আসি, আমাদের নির্বাচনে তার ছাপ পড়বে বা আমরাও তার দ্বারা প্রভাবিত হব। তার ফলে আমজনতার কিন্তু বড় গুরুত্ব আছে। বিশেষ করে আগামী প্রজন্ম যাতে এক দুর্নীতিমুক্ত ও কলুষমুক্ত সমাজ পেতে পারে, তার দায়িত্ব বর্তমান প্রজন্মকেই গ্রহণ করতে হবে। এটা দায়িত্ববোধের প্রশ্ন। পরবর্তী প্রজন্মের জন্য যা রেখে যাব তারা সেটাই পাবেন। আমাদের পূর্ববর্তী প্রজন্ম, তাদের যে কাজ সম্মিলিত ব্যক্তি হিসেবে নয়, সম্মিলিতভাবে তারা যেভাবে সমাজ গঠনের পথে এগিয়েছেন, তারা যেভাবে রাজনীতির চর্চা করেছেন, আজকে আমরা তার ফলশ্রুতি, তার ভালো মন্দ সবই ভোগ করছি। ভালোটা ভালো, খারাপটা খারাপ। তাহলে আগামী দিনে যারা আসছেন পরবর্তী প্রজন্ম, তাদেরকে যদি একটা স্বচ্ছ সমাজ উপহার দিতে হয়, তাহলে ডেফিনেটলি তার দায় আজকের প্রজন্মের। কারণ যারা ইয়ং জেনারেশন, তারা কিন্তু রাতারাতি নিজের জন্য একটা সমাজ তৈরি করতে পারে না, তারা একটা তৈরি সমাজেরই অংশ হয়ে আসে। তাহলে দায়টা পূর্ববর্তী প্রজন্মের। এবং এইখানে একটা সেলফ রিয়েলাইজেশন বা বলা যেতে পারে সেলফ কাউন্সেলিং এর ব্যাপার আছে। সেটা কি? সাময়িক জাগতিক আনন্দের চেয়েও যে নীতিবোধ অনেক বেশি মূল্যবোধের পরিচায়ক, এই চেতনা জনমানসে সঞ্চারিত হলে আগামী দিনে এক দুর্নীতিমুক্ত সুস্থ সমাজ গড়ে উঠবে বলে আশা করা যায়। প্রথমত আমরা যখন শেষ করব কোনো একটা বিষয়, অন্তত একটা আলো দিয়ে শেষ করব। নেতিবাচক দিয়ে তো শুরু, বিষয়টাই তো নেতিবাচক, কিন্তু লেখা নেতিবাচক হবে না, লেখা হবে ইতিবাচক, যে এটাই শেষ নয়, এর পরেও একটা আলোর দিকে যাওয়া যায়। কবিতায় আছে না জীবনানন্দের, যে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। তাহলে এটা সত্যি বটে, এটা ফ্যাক্ট, কিন্তু এই ফ্যাক্টটাই একমাত্র নয়। আমরা তার সলিউশন কি বলছি? জাগতিক আনন্দ। জাগতিক আনন্দ কি? দুর্নীতির মধ্যে দিয়ে লোককে ঠকিয়ে হয়তো প্রচুর অর্থ রোজগার হলো, সেই অর্থ দিয়ে ভোগ্যপণ্য ক্রয় করলাম, সেই লাক্সারি হয়তো আমাকে আনন্দ দিচ্ছে, ওটা মেটেরিয়ালিস্টিক আনন্দ, ওই আনন্দটা জাগতিক। কিন্তু এর বাইরে একটা বিষয় রয়েছে, নীতিবোধ, এথিক্স, ভ্যালুজ। এই যে মূল্যবোধ, এই মূল্যবোধ ভ্যালুজের যে এই মূল্যবোধের মধ্যে দিয়ে জীবনকে চালনা করার যে আনন্দ, এটা জাগতিক আনন্দের চেয়ে অনেক বেশি। তাহলে এই যে তুল্যমূল্য দুটোর মধ্যে, তার মধ্যে জাগতিক আনন্দের চাইতে এথিক্স বা ভ্যালুসকে মেনে চলা যে অনেক বেশি আনন্দের, এইটা যদি মানুষ বুঝতে পারে, তাহলেই কিন্তু দুর্নীতির একটা বড় অংশ কমে যাবে বলে আমাদের বিশ্বাস। তাহলে দেখো, পুরো লেখাটার মধ্যে আমরা কিন্তু তথ্য ভারাক্রান্ত লেখা লিখিনি। তথ্য ভারাক্রান্ত লিখো না, সবসময় লেখো বিশ্লেষণ। তোমার একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা রয়েছে, তোমার একটা দৃষ্টিভঙ্গি রয়েছে,
সেই দৃষ্টিভঙ্গি যেন এখানে প্রকাশ পায়, এটাকে এনশিওর করো, এটাকে নিশ্চিত করো। তাহলে দুটো প্রতিবেদন, একটা সংবাদ ভিত্তিক, একটা সম্পাদকীয়, আশা করি দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারলে এবং দুটো ক্ষেত্রেই একটা উদাহরণ দিয়ে আমরা পার্থক্যটা দেখার চেষ্টা করেছি। তাহলে আমরা আরেকবার দেখে নিই, আমাদের ডেসক্রিপটিভের ফ্রি ক্লাস চলছে মিসলেনিয়াস ক্লার্কশিপের ইউটিউবে নির্দিষ্ট সেশনে। কবে কোন ক্লাস হয় ইউটিউবে সেটা তোমরা যদি জানতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও এক্সাম কমরেডের, তোমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। আর তার সাথে পেইড ব্যাচের ক্লাস আছে, একটা অনলাইন ক্লাস চলছে পেইড ব্যাচের, আর একটা অফলাইন ক্লাস চলছে বেলঘড়িয়ায়। অনলাইন হোক বা অফলাইন, যে কোনো বিষয়ে জানতে হলে তোমরা এই ফোন নাম্বারে ফোন করে জেনে নাও কিভাবে ক্লাসে জয়েন করবে, কি পদ্ধতিতে ক্লাস হচ্ছে, কি রুটিন আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী কোনো ক্লাসে কথা হবে। আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত থাকছে। তোমাদের প্রস্তুতি চলতে থাকুক আর চোখ থাকুক এক্সাম কমরেডের ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।